এটা এমন এক অদ্ভুত জায়গা যেখানে দিনের বেলাও চলাফেরা করতে মানুষ ভয় পায়। আবার কোথাও কোথাও দিনের সূর্যের আলোও ঠিক মতন পড়ে না। চারপাশে ঘন জঙ্গল আর জঙ্গল। জঙ্গলে রয়েছে বিভিন্ন রকমের হিংস্র প্রাণী। জঙ্গলের মাঝখানেই রয়েছে বিশাল একটি দিঘি, আর এই দিঘির কোল ঘেঁষে রয়েছে ভারতের সুচালক কাঁটাতারের বেড়া। মনে হতে পারে এ যেন অ্যামাজনের জঙ্গল। বলছি নওগাঁ জেলার ভারত সীমান্ত ঘেঁষা ধামুরহাট আলতা দিঘির কথা। আলতা দিঘির নামের সাথে যেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে। এখানে আসিলে অনুভব হবে কখনো সবুজের হাতছানি, আবার কখনো অচেনা পাখির সুর, কখনো শান্ত দিঘির পানি, আবার কখনো মাথার উপর বিশাল আকাশ। এই রূপের মায়ায় বন্দী হতে কে না চায়, যেখানে শালবনের নিবিড় ভালোবাসায় জড়িয়ে আপনি যখন এগিয়ে যাবেন তখন পায়ে বেদনার মর্মর সুর তুলবে শুকনো পাতার দল। এই নির্জন বনে চেনা অচেনা পাখির সুরে হয়তো উদাসী হয়ে উঠবে আপনার মন। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি এই ধামুরহাট আলতা দিঘির উত্তর পাশটা। এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। আপনারা এখানে আসলে আন্তর্জাতিক সীমারেখা কখনো লঙ্ঘন করবেন না, এই পাশটাই থাকবেন, সমস্যায় পড়বেন। এই পাশটা ভিতরে জঙ্গল, আমার পিছনেও জঙ্গল, এই পাশটা চতুর্দিকে, এই দিঘির চতুর্দিকে জঙ্গল। এই জঙ্গলের গভীরে আপনারা একা কিংবা দুইজন কিংবা তিনজন যাবেন না, একসঙ্গে দল বেঁধে ভিতরে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন এই ধামুরহাট আলতা দিঘির এই ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ উপরে আছি। এখান থেকে নিচে তাকাইলে ভয় লাগবে আপনাদের। এই জায়গাটার সিকিউরিটি মোটেও আমার পছন্দ হয় নাই। ভিউয়ার্স, আমি ওয়াচ টাওয়ারে আর থাকবো না। আমি ভীষণ ভয় পাইতেছি এই ওয়াচ টাওয়ারে। আমি নিচে চলে যাব। যাদের হার্টের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে তারা এই ওয়াচ টাওয়ারে না ওঠাই বেটার। আমি উপরে খুব ভয় পাইতেছি ভিউয়ার্স, আমি খুব ভয়। আপনারা নিচ থেকে দেখতে পারেন, নিচ থেকে আপনারা এনজয় করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এই আলতা দিঘিতে আসলে এখানে সুন্দর সুন্দর পিক উঠাইতে পারবেন। তো ভাই, আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ নাইম হোসেন। আমি এখানে প্রফেশনাল ফটোগ্রাফার একজন। এই আলতা দিঘি তো অনেক বড় এলাকা। এখানে আপনাকে আসলে পাবো কোথায়? আমাকে সবসময় ওয়াস্টার এখানে পাবেন। আমার এখানে ব্যানার আছে, নাম্বার দেওয়া আছে। তো আপনার পার পিস ছবি তোলা কত? আমার এখানে পার পিস 10 টাকা পিস, তার চয়েসের উপরে। মানে আমি 10টা তুলে আমি 5টা বেঁচে বেঁচে নিতে পারবো? অবশ্যই 10 টাকা করে পিস। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারলেন, আপনারা এই ধামুরহাট আলতা দিঘিতে আসলে আপনারা প্রফেশনাল ক্যামেরাম্যান পাবেন। ধন্যবাদ। জি অবশ্যই। ভিউয়ার্স, এটি হচ্ছে আলতা দিঘির উইপোকার ঢিবি। এই উইপোকার ঢিবি আপনারা বাংলাদেশের কোথাও গেলে দেখতে পাবেন না। শুধু এই আলতা দিঘিতে আসলে এত বড় বড় উইয়ের ঢিবি আপনারা দেখতে পাবেন। দিঘির পশ্চিম পাড় এবং উত্তর পাশটা এরকম উইয়ের ঢিবিটা বেশি দেখা যায়। এই উইয়ের ঢিবি এই দিঘি থেকে একটু ভিতরে আসতে হয়। কখনো ভুল করে একা একা কখনো এই উইয়ের ঢিবির কাছে আসবেন না, অবশ্যই 2-4 জন সঙ্গে নিয়ে আসবেন। এর কারণ আছে। এই দিঘির নামকরণ থেকে শুরু করে জন্ম, ইতিহাস সবকিছুতে জড়িয়ে আছে নানান রূপকথা। ধারণা করা হয় 11 শতকে এই অঞ্চলে রাজত্ব করতেন রাজা বিশ্বনাথ জগদুল। সেই সময় খরায় প্রকট হয়ে ওঠে পানির সমস্যা। চৌচির মাঠঘাট দেখে বিচলিত হন রানী। এক রাতে রানী স্বপ্ন দেখেন এই এলাকায় বড় একটি দিঘি খনন করতে পারলে প্রজাদের পানি নিষ্কাশন হবে। রানী এই স্বপ্নের কথা রাজাকে জানালেন। আগামীকাল আমি খালি পায়ে যতদূর পর্যন্ত হেঁটে যেতে পারবো ততদূর পর্যন্ত একটি দিঘি খনন করে দিতে হবে এবং এই দিঘির পানি সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। রানীর কথা রাজা ফেলিয়ে দিতে পারলেন না। পরের দিন রানী খালি পায়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু রানী আর হাঁটা বন্ধ করে না। তখন রাজা চিন্তায় পড়ে গেলেন, যদি রানী অনেক দূর হেঁটে যায় ততদূর পর্যন্ত আর দিঘিটি খনন করা সম্ভব হবে না। তাই রাজা টেকনিক করে রানীর দাসীর মাধ্যমে রানীর পায়ে আলতা ঢেলে দেই আর পিছন থেকে বলে, রানীমা আপনার পা ফেটে রক্ত বাইর হচ্ছে। তখন রানী সেখানে বসে পড়ে এবং সেই পর্যন্ত রাজা একটি দিঘি খনন করে। সেই থেকেই এই দিঘিটির নামকরণ করা হয় আলতা দিঘি। যাই হোক, এমন রানীকে আমাদের সেলুট জানানো উচিত।
বিহার আমার অবস্থান এখন এই আলতা দিঘির পূর্ব পাশটা, ওই পশ্চিম সাইডটা একটু সমস্যা আছে। ওই পাশটা যাওয়ার আগে একটু আপনারা ভাববেন, ওই পশ্চিম পাশটা ডেটিং স্পট, ওখানে অনেক ইয়াং ছেলেপেলেরা ডেটিং করে, এই কারণে ওই পাশটা যাওয়ার আগে একটু ভাববেন। ওই পাশটা অনেক এখানকার স্থানীয় দুষ্ট ছেলেপেলেরা থাকে। পশ্চিম পাশটা, এই পাশটা ক্লিয়ার আছে। আলতাটির যেটা ঘটনাটা, এটা আমরা শোনা কথা, বাপজাতা 14 সিঁড়িতে শুনেছি যে রানী রাজার কথা একটা ওয়াদা করেছিল যে রাজামশাই আমি একটা ওয়াদা করে তুমি পালন করতে পারবে। কি ওয়াদা আপনি বলবেন? কি পালন করতে পারবো না। সেখন এই কথা বলার পর সেখন রানী বলেছিল যে রাজামশাই আমি অমুক জায়গা কালকে চলে যাব, যাই আমি নামে যেটুকু হাঁটতে বসাই কিনা আমার পুষ্কুমি খুঁড়ে দেওয়া লাগবে। পুষ্কিনি মানে দিঘি? ডিগি, আচ্ছা। ডিগি বলে উল্লেখ করে পুষ্কুমি। আচ্ছা, পুষ্কিনি। সেখন এই কথা বলার পর সেখন পরাদিন উজির টুজির নিয়ে বসে আলাপ আলোচনা। সেখন উজির বলতেছে যে রাজামশাই আপনি তো ভুল করেছেন কাজ, একটা মানুষ হাউসের হারুন হাল তো বহু থাকবে, তাহলে এটা কি করা যাবে? কথা একটা বুদ্ধি আছে রাজামশাই, যে বাজার থেকে পিওর আলতা কিনতে হবে। আচ্ছা। পিছনে থাকবে আগে থাকবে দাসী, পিছনে থাকবে রানী, আর রানী আগে থাকবে, পিছনে দাসী। আচ্ছা। তার পিছনে থাকবে পালকি, তাহলে রানী দাসী দ্বারাই রানী আলতাতে খাড়া করা লাগবে। এখন পিছন দিয়ে বেলে রানী বেলে আলতা দিচ্ছে দাসী, আলতা সেটা দেখো রানী মা তোমার পায়ের গোড়া ফাটাতে রক্ত পড়তে যায়, এই খাড়া করে বেলে পিছনে দেখো হয় বাস্তব। হ্যাঁ, এটা এখন সত্য মিথ্যে আল্লাহ জানে, শোনা কথা মা। এখন বেজান হলো কি রানী যেটা ওই আলতা দিয়েই খাড়া করা, যে পাও ফেটে রক্ত পড়ে দিত, তাই না? ওই দাসী আলতা দেওয়ার পর রানী মা তোমার পাও ফেটে রক্ত পড়তে যায়, সব করে খাড়া করে মানে প্যালকে দিলে। আচ্ছা, এতক্ষণ তার সঙ্গে কথা বললাম, উনি কিন্তু একজন অন্ধ মুরব্বী, মানে 20 বছর যাবৎ এখানে ব্যবসা করে। আর এই আঙ্কেলের দোকান ধামুরহাট আলতা দিঘির একেবারে উত্তর পূর্ব কর্নারে, নোম্যান্স ল্যান্ডের কাছে। মানে আমাদের প্রয়োজন হোক আর না হোক, এইসব দোকান থেকে আমাদের কিছু কেনা উচিত, কারণ এই আঙ্কেল খুবই গরিব মানুষ। এটা আমার অনুরোধ, আপনারা ধামুরহাট আসলে অবশ্যই এই আঙ্কেলের দোকানে একবার আসবেন, এখান থেকে কিছু কিনবেন, প্রয়োজন না লাগলেও কিছু কিনবেন। এই আঙ্কেল কিন্তু অন্ধ মানুষ। ধামুরহাট থেকে 5 কিলোমিটার দূরে ঘন শালবন আর বিশাল দিঘি, ভারতের কাঁটাতারের সীমান্ত ঘেঁষা এই বনভূমির নান্দনিক পরিবেশ, বিনোদনপ্রেমী মানুষের আকর্ষণীয় কেন্দ্র। আবাদি জমির চারপাশ ঘেরা সুচালো কাঁটাতারের বেড়া জানান দিবে ওপারে ভিন্ন দেশ। এখন বলি এই আলতা দিঘি কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনারা জয়পুরহাটে আসবেন, এরপর সিএনজি বা বাস যোগে চলে আসবেন এই আলতা দিঘি। যদিও এই আলতা দিঘির অবস্থান নওগাঁ জেলার মধ্যে, জেলা শহর নওগাঁ থেকে এই আলতা দিঘির দূরত্ব প্রায় 65 কিলোমিটার। সুতরাং আপনারা বাইরে থেকে কেউ আসলে অবশ্যই আপনারা জয়পুরহাট হয়ে আসবেন। আর জয়পুরহাট থেকে এই আলতা দিঘির দূরত্ব মাত্র 18 কিলোমিটার। আর এই ধামুরহাট উপজেলা একসময় জয়পুরহাটের মধ্যেই ছিল। জয়পুরহাট, এই নওগাঁ জেলার ধামুরহাট, পোরশা, সাপাহার, এগুলো আবার এর পূর্বে ছিল দিনাজপুর জেলার মধ্যে। আর নওগাঁ থেকে আসতে চাইলে নওগাঁ বেলুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস ও সিএনজি যোগে খুব সহজেই ধামুরহাট আলতা দিঘি আসা যায়। আলতা দিঘির অবস্থান নওগাঁ জেলায়, কিন্তু ভৌগোলিক কারণে জয়পুরহাট থেকে আলতা দিঘির যাত্রাটা অনেকটাই সহজ। জেলা শহর নওগাঁ থেকে আলতা দিঘির দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর জয়পুরহাট থেকে মাত্র 18 কিলোমিটার। আর আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি দিনাজপুরের রামসাগর দিঘি, এরপরেই এই আলতা দিঘির অবস্থান। নওগাঁবাসীর মন খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ করে কোনো লাভ নেই। ওই রামসাগর দিঘিরও পূর্বে খনন করা হয়েছে এই আলতা দিঘি। আর ওই রামসাগর দিঘি মানে দৈর্ঘ্যে 150 ফিট বড়, আর নওগাঁ ধামুরহাটের এই আলতা দিঘি প্রস্থে 150 ফিট বড়। মন খারাপ করে কোনো লাভ নেই, সঙ্গে থাকুন। ভিয়ার্স, আমার অবস্থান এখন ইন্ডিয়া সাইড, এই যে ইন্ডিয়া, আর পিলারের ওই পাশটাই বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। আপনারা এই আলতা দিঘি আসলে এরকম পিলার দেখতে পাবেন, এখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। বিএসএফ যদি নিষেধ করে আপনারা ছবি উঠাবেন না, আর বিএসএফ যদি নিষেধ না করে আপনারা ছবি উঠাবেন। আপনি কোথা থেকে আসছেন? আমরা দিনাজপুর থেকে আসছি ভাই। দিনাজপুর থেকে এখানে কি আত্মীয় বাসায় আসছেন নাকি দেখতে আসছেন? না, আমরা শুধু মানে পর্যটন করতে ভালোবাসি। আপনারা ভ্রমণ পিপাসী মানুষ, এই তো? জি 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 জি, এই কারণে ভ্রমণ করতেই আসছি আর কি। আর দেখতে আসছেন জি, জায়গা। আচ্ছা, আপনার কেমন লাগছে এই দিঘিটা? অবশ্য ভালো আছে, খারাপ না, আসতে পারেন সবাই। একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, টাওয়ারে উঠতে পারেন, টাওয়ারে উঠলে পুরো আলতা দিঘিটা দেখা যাবে, সুন্দর লাগে। অবশ্য দৃশ্যটা খারাপ না, ভালো আছে।
আলতাদিঘির পূর্ব পাশটা আমি এখন, আর এটা হচ্ছে আলতাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অবস্থান আলতাদিঘির পাশেই। আর আমি যে জায়গা দিয়ে এখন হাঁটতেছি, এই জায়গাটা মূলত আগে ছিল পিকনিক স্পট। মানে ওই ওয়াচ টাওয়ার হওয়ার কারণে এখন পিকনিক স্পট, দোকানপাট সবগুলো ওইদিকে চলে গেছে। আগে মূলত এই জায়গাগুলি ছিল পিকনিক স্পট। এদিকে বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল, ওই পাশটা মাইক্রো পার্কিংয়ের ব্যবস্থা ছিল। আর বর্তমানে এই নতুন করে এই ওয়াচ টাওয়ার হওয়ার কারণে এখানকার দোকানপাট বা পিকনিক স্পটগুলো সবগুলো চলে গেছে ওই পাশটা। ধামুরহাট উপজেলার আলতাদিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বনভূমি। 264.12 হেক্টর বনভূমিটি শালবন সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ। 2011 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় দিঘিটিকে আলতাদিঘির জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। বনভূমিটির মাঝখানে 43 একর আয়তনে জুড়ে রয়েছে কাঙ্ক্ষিত আলতাদিঘি। এই আলতাদিঘিতে প্রায় 14,000 প্রজাতির বিভিন্ন জলজ প্রাণীর বসবাস। আলতাদিঘির ভিউ দেখুন ভিউয়ার্স, এরকম ভিউ দেখতে হলে অবশ্যই সন্ধ্যা অবধি এই আলতাদিঘিতে স্টে করতে হবে। সুন্দর ভিউ, যাইতেই ইচ্ছে করতেছে না। আর আপনারা আলতাদিঘি আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, হতাশ হবেন না, এটা আমি নিশ্চিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই আলতাদিঘির ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।